তোমার দুটো জিনিস আগে আমরা দেখে নিই। আমাদের 24 তারিখ আছে। 24/8/24 ভালো তারিখ। এদিক থেকে লিখলেও একই, এদিক থেকে লিখলেও একই। এনিওয়ে, দেখো আমাদের কি কি চ্যাপ্টার যেগুলো বাদ আছে। তোমাদের এক্সাম কবে আগে বলো, বলো এক্সাম শুরু কবে? 13/9, তাই তো? 13/9/24। এবার রুটিন ফুটিন দিয়েছে, রুটিন আছে। রুটিনে ফিজিক্স কবে, বা রুটিনটা কিরকম কি আছে, একটু তুমি কাছাকাছি আছে, কিছু বলা যাবে, দেখা যাবে? আচ্ছা, 20 তারিখের পর, তাহলে 20/9 ধরছি তো। যাই হোক, তোমাদের এমনি 21 তারিখ আছে। 21 তারিখ কি বার পড়ছে? শনিবার। সর্বনাশ। ঠিক আছে, তাহলে তার আগে নিশ্চয়ই 1-2 দিন ছুটি থাকবে। সেই যে যে কদিন ছুটি থাকবে সে কদিন আমরা মানে আমি চেষ্টা করবো প্রতিদিনই কিছু না কিছু প্রবলেম করাতে। সারাদিন তোরা পড়বি, আমি কিছু কিছু প্রবলেম করাবো টুকটাক টুকটাক করে। তো এগুলো চলতে থাকবে। এনিওয়ে, তো ঠিক আছে। তাহলে আমরা আমাদের চ্যাপ্টার বাকি কি সেটা আমরা আগে দেখি। আমাদের দুটো চ্যাপ্টার মেজরলি বাকি। বাকি চ্যাপ্টার বলতে দুটো, একটা হচ্ছে সেন্টার অফ মাস যেটা আছে। সেন্টার অফ মাস মানে ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের কণা গোষ্ঠী এবং দৃঢ় বস্তুর। ও একটাই নাকি, না স্থিতিবিজ্ঞান। আচ্ছা, সেন্টার অফ মাস যেটা আছে সেটাকে বলছে স্ট্যাটিক্স, স্থিতিবিজ্ঞান। এটা খুব, এটা 2-1 দিনে হয়ে যাবে। আর তারপরে আছে রিজিড বডি ডায়নামিক্স। তো রিজিড বডি, যেটা দৃঢ় বস্তু আছে, এই রিজিড বডি ডায়নামিক্স, এটা মোটামুটি আমি পরীক্ষার মতো করে তোদেরকে রেডি করে দেবো। তারপর পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা এটা মোটামুটি আরো 4-5টা ক্লাস এক্সট্রা করবো। আরো এক্সট্রা করবো যাতে করে আমাদের জয়েন্ট এন্ট্রান্স হেন তেন এই সমস্ত পরীক্ষার জন্য আমরা পুরো জিনিস পেরে যাই, যতটা পারা যায় পেরে যাই সেরকম। আর এখন কিন্তু ক্লাস কেউ কামাই করো না, পটাপট পটাপট ক্লাসগুলো দেখে নেবে। কারণ হচ্ছে এই লাস্ট মুহূর্তে আমিও যেহেতু মানে লাস্ট মুহূর্ত নয়, এগুলো তোমাদের চলতেই থাকবে, আমরা ক্লাস করতেই থাকবো। মেকানিক্স নিয়ে আমরা যাই পড়ি, মেকানিক্সে আমরা এক্সট্রা যে শনিবারে রাত্রে ক্লাস করি বা যখনই হোক, মাঝে মাঝেই আমরা মেকানিক্সের পরীক্ষা নেব। সে পরীক্ষা মানে তোমার ক্লাসের পরীক্ষা হোক আর না হোক, মেকানিক্সটা রেডি রাখবো সবসময়। সে ক্লাস 12-এ উঠলেও নেব, যাতে করে এটা পুরোটা রেডি থাকে। আমাদের মেন টার্গেট হচ্ছে ক্লাস 12-এর 3-4 মাস আগে পুরো রেডি হয়ে যাওয়া, 11-12 মিলিয়ে রেডি হয়ে যাওয়া। ওকে, তার মধ্যে মেকানিক্সটা একটু টাইম লাগে। সিলেবাস যদি ঝপাঝপ শেষ করে দেওয়া যায়, অঙ্ক যদি না করা হয়, তাহলে তো তোমার তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সেটা তো করা যাচ্ছে না। এনিওয়ে, তাহলে আমরা আপাতত প্রথম আমি যেটা শুরু করব সেটা হচ্ছে তোদেরকে যে প্রবলেম গুলো আমি দিয়েছিলাম, সেই প্রবলেম গুলো পটাপট পটাপট একটু বলে দিই। তোরা অনেকেই করেছিস, বেশিরভাগই সবাই ঠিক করেছে। কতগুলো জায়গায় কিছু কিছু আমার একটু মনে হয়েছে যে বলে দেওয়া দরকার, সেগুলো বলে দিচ্ছি। প্রবলেম ছিল কাইনেটিক এনার্জি আর তোমার মোমেন্টাম দিয়ে কিছু ক্যালকুলেশন। আর আগের দিন আমরা পড়েছিলাম তোমার ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেমটা খুব ইজি। এবার এখানে খুব সুন্দরভাবে যে হোমওয়ার্ক ছিল, ডিসকাশন অফ হোমওয়ার্ক। আমরা জানি যে কাইনেটিক এনার্জি সমান p²/2m, এখানে নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই, খুব ইজি এই ফর্মুলাটা। এখান দিয়ে আমরা বিভিন্ন প্লট করতে বলেছিলাম। ফার্স্ট প্লট করতে বলেছিলাম, যদি পি ধ্রুবক হয়, কে আর ভি এর মধ্যে সম্পর্ক, কে ভার্সেস ভি, পি ধ্রুবক, এটা কি হবে বলতো? এটা যদি পি ধ্রুবক হয়, পি মানে কি, পি সমান এম ভি, এইটা হচ্ছে ধ্রুবক। তাহলে এম ভি যদি ধ্রুবক হয়, এটা কোনো গ্রাফই হয় না। যাই হোক, এটা কি ভুলভাল গ্রাফ দিয়েছি। দেখো, এটা প্রথমত হচ্ছে পি যদি ধ্রুবক হয়, এম ভি যদি ধ্রুবক হয়, তাহলে কাইনেটিক এনার্জিও ধ্রুবক হবে। ম্যাথামেটিক্যালি আমরা বিভিন্ন রকমের ড্রয়িং করতে পারি, কিন্তু এটা এটা কোনো প্লট হয় না সেভাবে।
ফিজিক্যাল প্লট করা যাবে না, কিন্তু তোরা করেছিলিস অনেকেই দেখলাম, সেগুলো দেখে নিই আমি একটু। আর যদি আমার পি ধ্রুবক হয় কথাটা যদি আমরা বাদ দিয়ে দিই ওখান থেকে, পি ধ্রুবক কথাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কে ভার্সেস ভি এর যে গ্রাফটা, কে ভার্সেস ভি, তাহলে আমরা দেখছি কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তাহলে কে ইকুয়াল টু 0 হলে 0, কে ইকুয়াল টু 1 হলে 4, কে ভি ইকুয়াল টু 1 হলে 4, ভি ইকুয়াল টু 2 হলে এরকম করে বাড়বে। তো এটা একটা প্যারাবোলা। প্যারাবোলা মানে হচ্ছে অধিবৃত্ত হবে। তাহলে ওই যে প্রশ্ন যেটা আমি দিয়েছিলাম সেখানে ওই যে ধ্রুবক থাকলে বলেছি ওই ওই জায়গাটা কিন্তু বাদ যাবে। তাহলে কেউ ধ্রুবক নয় এরকম ভাবেই আমরা ধরছি। যে প্রশ্নটা একটু চেঞ্জ করে নিতে হবে, সেটা হচ্ছে পি ধ্রুবক থাকলে কথাটা বাদ। তাহলে প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা কে ভার্সেস ভি প্লট করব, কাইনেটিক এনার্জি আর ভেলোসিটি প্লট করব, তাহলে এটা হবে প্যারাবোলা, অধিবৃত্তাকার হবে। নেক্সট 2 নাম্বার কি দিয়েছিলাম, 2 নাম্বার দিয়েছি ওই যে কে ধ্রুবক থাকলে ওটা ছেড়ে দাও, পি ভার্সেস ভি, তাহলে পি ইকুয়াল টু এম ভি, পি ইকুয়াল টু এম ভি, এম হচ্ছে ধ্রুবক, তাহলে এইটা যদি আমি পি ধরি, এটা যদি ভি ধরি, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এম ইন্টু এক্স, তাহলে এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, এটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে ওখানে যেটা আমরা স্ট্রেট লাইন, আমরা যে কথাটা বলেছি যে পি ধ্রুবক হয় তবে, কে ধ্রুবক হয় তবে, ওই কথাগুলো কিন্তু বাদ যাবে। ঠিক আছে। 3 নাম্বার, 3 নাম্বার আমরা অনেকগুলো বলেছি এ বি সি ডি, কে ভার্সেস পি, কে ভার্সেস পি, এখানেও আমরা দেখতে পাচ্ছি কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, তার মানে কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার। তাহলে এইটা যদি কে হয়, এটা যদি পি হয়, তাহলে দেখো এখানে কিন্তু সরল রেখা হবে না, একটা সরল রেখা হবে না। পি এর মান 0 হলে 0 হবে, 1 হলে একটু বেশি হবে, তারপরে আরো বেশি হবে, তারপরে আরো বেশি হবে, তারপরে আরো বেশি হবে, এরকম একটা কার্ভ হবে যেটা হচ্ছে অধিবৃত্তাকার। যখনই মনে রাখবে অধিবৃত্তের ইকুয়েশন আমরা একদিন আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এইটা দেখতে এরকম, এটা ওয়াই এটা এক্স হলে এরকম দেখতে, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay যদি হয়, তাহলে সেটা দেখতে হয় ওয়াই এক্স যদি থাকে এরকম। কি করে বুঝবো? প্রথমে আমরা দেখব যে যে অক্ষটা হচ্ছে স্বাধীন চল, সেটা যদি স্কোয়ার হয়, এটা যদি স্কোয়ার হয়, পি এর যদি স্কোয়ার হয়, তাহলে এটা পি একটু বৃদ্ধিতে কে ফটাফট বৃদ্ধি পাবে। তার মানে কে স্কোয়ারে যাচ্ছে, 1 থাকলে 1, 2 থাকলে 4, 3 থাকলে 9, তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 4 হয়, এটা হচ্ছে 9, তখন ঝপঝপ করে বাড়ছে। আর এখানে কিন্তু স্টেপটা ইউনিফর্মলি বাড়ছে, 1, 2, 3 হচ্ছে, এখানে 1, 4, 9 হচ্ছে। তাহলে স্ট্রেট লাইন তো নয়, এটা ঝরঝর করে বাড়ছে, তারপরে উপর দিকে এরকম করে বাড়বে। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে y ইজ প্রপোর্শনাল টু রুট এক্স, তাহলে এটা তত হারে বাড়বে না যত হারে এইটা বাড়ে, এটা হচ্ছে এক্স স্কোয়ার, y ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। ঠিক। তারপর বলছে রুট কে ভার্সেস পি। নেক্সট 4 নাম্বার হচ্ছে রুট কে ভার্সেস পি। আমরা জানি যে কে সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m, তাহলে স্কোয়ার রুট করি, তাহলে রুট কে ইকুয়াল টু 1/√2m ইন্টু পি। তাহলে এইটা হচ্ছে তোমার দেখো ধ্রুবক, কনস্ট্যান্ট, কারণ ভর কনস্ট্যান্ট, তাহলে 1/√m কনস্ট্যান্ট। এবং এখন রুট কেটাই হচ্ছে y ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স, পিটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এইটা যদি আমরা ড্র করি, এদিকে y অ্যাক্সিস মানে হচ্ছে রুট কে, এদিকে এক্স অ্যাক্সিস মানে হচ্ছে তোমার পি, তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু mx এর মতো। সো ইট উইল বি এ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তাহলে এ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, মূল বিন্দুগামী সরল রেখা। নেক্সট, তারপর আছে কে ভার্সেস 1/p স্কোয়ার, 5 নাম্বার, কে ভার্সেস 1/p স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি
কে ইকুয়াল টু হচ্ছে কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে, আর এই পি স্কোয়ারটা নিচের দিকে নিয়ে এসো, ইন্টু 1/p স্কোয়ার সমান হচ্ছে 1/2m। তাহলে দেখো এইটা হচ্ছে ধ্রুবক, এইটা এখন ওয়াই অ্যাক্সিস, এইটা আমার এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা দেখতে কেমন হবে বলো তো দেখি। তাহলে কে ইন্টু 1/p স্কোয়ার, এইটা সমান ধ্রুবক। এরকম ধরনের গ্রাফ কেমন হয়? এরকম ধরনের গ্রাফ কেমন হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। বুঝতে পারছো না তোমরা? সেই ক্লাস 11 না হলে ক্লাস 9 বা 10-এ তোমরা এটা করনি? বয়েলের সূত্র, পিভি ইকুয়াল টু ধ্রুবক হলে গ্রাফ দেখতে কেমন হয়, পি ভার্সেস ভি করেছো, মনে আছে? আয়তাকার সমপরাবৃত্ত এরকম হয়, এটাকে বলা হয় আয়তাকার সমপরাবৃত্ত। এটাও তাই হবে। এখানে এখানে এটা হচ্ছে ক্লাস, এটা তোমাদের রিক্যাপ করালাম ছোটবেলাকার জিনিস। এটা হচ্ছে কে ভার্সেস 1/p স্কোয়ার। তাহলে এইটা দেখতে হবে, কে যদি বেশি হয় গুণ করে কনস্ট্যান্ট, তাহলে একটা বেশি হলে একটা কম হবে, একটা কম হলে একটা বেশি হবে। তার মানে এইটা দেখতে, এইদিকে যেহেতু পি স্কোয়ার 1/p স্কোয়ার কম, তাহলে এটা এরকম করে যাবে এরকম। এটাও হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আয়তাকার সমপরাবৃত্ত। ওকে, নেক্সট আছে এটা এরপর একটা কে ভার্সেস 1/p। কে ভার্সেস 1/p, তাহলে আমাদের ফর্মুলা কি? কে ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার বাই 2m। তাহলে কে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস ধরে নাও, 1/p হচ্ছে এক্স অ্যাক্সিস ধরলাম, তাহলে কে হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরলাম, আর এখানে 1/p স্কোয়ার হচ্ছে সমান ধ্রুবক। তাহলে এটা হচ্ছে কে ইন্টু 1/p স্কোয়ারই লিখছি ধরে নাও আপাতত, কে ইন্টু 1/p স্কোয়ারই লিখছি ধরে নাও। তাহলে এটাকে লিখতে পারি কে ইন্টু 1/p এর হোল স্কোয়ার সমান ধ্রুবক। তার মানে এটা কি দাঁড়ালো? ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। তার মানে কি? তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/x স্কোয়ার। তাহলে এক্স যত বাড়বে ওয়াই তত ঝপাঝপ কমবে। তার মানে কি? এইটা যদি তোমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়, এটা যদি রেক্ট্যাঙ্গুলার, কথার কথা, এটা যদি তোমার সমপরাবৃত্তটা যদি হয়, সমপরাবৃত্ত যদি এরকম দেখতে হয়, তাহলে এখানে আরো স্পিডে নেমে যাবে। এইটা হচ্ছে ওয়াই, এটা যদি এক্স হয়, এটা এরকম করে নামবে, ঝপাঝপ নামবে, এটা আরো স্পিডে নেমে যাবে। এটা দুই দিকে সমান সমান দেখতে হবে না, কারণ কি? এক 1/x, এক্স যদি 1 হয় এ 1 হবে, 2 হলে 1/4 হবে, 3 হলে 1/9 হবে, 4 হলে 1/16 হবে, ভট নেমে যাবে। আর এইটা যদি হয়, এটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে এটা হয়, আর এটা হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। তার মানে এখানে এক্স কিন্তু ভটাভট বাড়লে ওয়াই ঝপাঝপ কমবে। ঠিক এরকম হচ্ছে গ্রাফ। এবার দেখো, তোমাদের এখানে একটা প্রবলেম, তারপরের যে আমরা গাণিতিক প্রবলেম গুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে যে কোনো একটা, আমি গাণিতিক প্রশ্ন যেগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা পরীক্ষায় যখন তখন পড়তে পারে। এগুলোর মধ্যে থেকে আমি যে কোনো একটা করে দিই। আমি জাস্ট হোমওয়ার্ক 4, 5, 6, 7 যেটা ছিল, হোমওয়ার্ক 4, 5, 6, 7 এগুলো তোমরা সবাই করেছো, প্রত্যেকেই করেছো। কিন্তু এখানে আমি একটা টেকনিক বলে দেবো, এখানে একটা টেকনিক বলে দেবো, যে টেকনিক অ্যাপ্লাই করলে ইজিলি হবে। দেখো, যখন পার্সেন্টেজ অফ চেঞ্জ, এখানে প্রবলেম গুলো কি দেওয়া আছে, একটি কণার বেগ 11% বৃদ্ধি পেলে তার কাইনেটিক এনার্জি কত বাড়বে? একটি কণার কাইনেটিক এনার্জি 21% বৃদ্ধি পেলে তার বেগ কত বাড়বে? এই দুটো হচ্ছে 11%, 21% এরকম। তারপরে আমি দুটো দিয়েছি 0.01, 0.04 এরকম দিয়েছি। তাহলে তখন তোমরা কি করে, এখানে দেখতে পাচ্ছি আমরা দিয়েছে, প্রশ্নে দিয়েছে কাইনেটিক এনার্জি আর ভি এদের মধ্যে সম্পর্কিত, একজন বাড়ছে তাহলে এ কত বাড়বে, একজন কমছে তাহলে এ কত কমবে। তার মানে এখানে ফর্মুলা কি? এটা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে যখন টেকনিকটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, তাহলে
কেস এমন যদি থাকে যে চেঞ্জ পার্সেন্টেজ বেগের বৃদ্ধি বা গতিশক্তির বৃদ্ধি যদি তোমার 4%, 5%, মানে 2%, 1%, 2%-এর চেয়ে বেশি হয়, মানে 5-6%-এর বেশি হয়, যেমন 10, ধরে নাও ফর এক্সাম্পল 11%, 21%, তারপর ধরে নাও 44%, এরকম ধরো দিয়ে দিয়েছে 69%, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা যে ফর্মুলায় করেছো সেই ফর্মুলাটাই ঠিক আছে। সেক্ষেত্রে কি করব, ধরো না একটা প্রবলেম আমি করছি, যে এই প্রবলেমটাই করছি যে বেগ 11% বৃদ্ধি পেয়েছে, তাহলে ভি নিউ যেটা হয়েছে বা V1, প্রথমে বেগ ছিল ধরে নাও ভি, এখন V1 কত হয়েছে, ভি প্লাস 11%। তার মানে 11% মানে কি, 11% অফ ভি, তার মানে এখানে হচ্ছে ভি ইন্টু 11% বেড়ে এটা কত হবে, তাহলে ভি যদি বেড়ে যায় 11%, তাহলে কত হবে, ভি ইন্টু 1 প্লাস 11/100, এটা হলো নতুন বেগ। তাহলে গতিশক্তির বৃদ্ধি কত হবে, প্রথমে গতিশক্তি ভি যখন ছিল তখন হাফ এম ভি স্কোয়ার ছিল, এখন গতিশক্তি যেটা হবে সেটা হচ্ছে হাফ এম V1 স্কোয়ার। তাহলে বৃদ্ধির হার কত হবে, যখনই পরিবর্তনের হার জিজ্ঞেস করবে, পার্সেন্টেজ চেঞ্জ যখন জিজ্ঞেস করবে যে কোনো জিনিসের, তখন আমরা লিখবো ফাইনাল ভ্যালু কত মাইনাস ইনিশিয়াল ভ্যালু কত বাই ইনিশিয়াল কত ছিল ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমরা জানি। তাহলে ফাইনাল কত হলো, হাফ এম ভি ইন্টু 1 প্লাস 11/100 তার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার পুরো, মাইনাস হাফ এম ভি স্কোয়ার প্রথমে ছিল বাই হাফ এম ভি স্কোয়ার প্রথমে ছিল ইন্টু 100%। অমর তো বুঝতে পারলি কি বললাম? তাহলে যে কোনো জিনিসে এই পরিবর্তন করতে গেলে এরকম ফর্মুলা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে তোমার হাফ এম ভি স্কোয়ার সব কেটে যাবে, এখানে হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস 22/100 প্লাস 121 কিছু একটা আসবে, 10 একটা দুটো তিনটে চারটে এরকম হবে, ঠিক, চারটে শূন্য, মাইনাস হাফ এম ভি স্কোয়ার বাই হাফ এম ভি স্কোয়ার, এরকম করে ইন্টু 100% করবে, হাফ এম ভি স্কোয়ার সব কেটে যাবে, কেটে গেলে এখানে কেটে তোমার পড়ে থাকবে, এটা ক্যালকুলেশন করবে, দেখবে 22 প্লাস 121 বাই এইটা ইন্টু 100, তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে গেলে 1.21 পড়ে থাকবে, তাহলে 22 প্লাস 1.21 সমান হচ্ছে এত পার্সেন্ট, তার মানে হচ্ছে 23.21%। এটা হয়েছে সবারই, মিলেছে তো তোমাদের? তাহলে এইটা হবে তোমাদের অ্যান্সার, এইটা হবে অ্যান্সার, কাইনেটিক এনার্জি চেঞ্জ। উল্টোটা যদি থাকে তাহলে সেক্ষেত্রেও তাই হবে, উল্টোটা, যেটা সেকেন্ড প্রবলেমটা দিয়েছিলাম, সেকেন্ড প্রবলেম কি দিয়েছিলাম, সেকেন্ড প্রবলেম দিয়েছিলাম যে 21% কাইনেটিক এনার্জি আগে ছিল ধরে নাও কে, এখন হয়ে গেছে কাইনেটিক এনার্জি বেড়ে হয়েছে K1, K1 কত হয়েছে, 21% বৃদ্ধি পেয়েছে, তাহলে কে আগে ছিল তার 21% মানে 21-এর 100 ভাগ বেড়েছে, তার মানে এটাকে যদি লসাগু করি কত পাবো, কে ইন্টু 121 বাই 100, এটা পেলাম নতুন, এটা কে, এটা হচ্ছে ওল্ড, এটা আগে ছিল, এটা হলো নিউ। এবার প্রশ্ন হচ্ছে বেগের পরিবর্তনের হার কত হবে, তাহলে এখান থেকে বেগ বার করতে হবে, তাহলে এখানে সমান ধরলাম হাফ এম ভি স্কোয়ার, আর এই যে নিউ K1 পেলাম সেটাকে জিজ্ঞেস করলাম হাফ এম V1 স্কোয়ার ধরলাম। তাহলে এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারবো, ভি সমান রুট ওভার অফ 2K/m, এখান থেকে যদি এটা সমান কে লিখি তাহলে পাবো, দেখো কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি এম ভি স্কোয়ার সমান 2K, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2K/m, তাহলে ভি সমান রুট ওভার অফ 2K/m। তাহলে এখানে বেগ পেলাম, এটা প্রাথমিক বেগ, অন্তিম বেগ কত হবে, এইটা সমান
কে ইন্টু এই দেখো হাফ এম ভি ওয়ান স্কোয়ার নতুন, সেটা বেড়ে এইটা হয়েছে, তাহলে কে ইন্টু 121/100, তাহলে এখান থেকে লিখবো ভি ওয়ান স্কোয়ার সমান 2k ইন্টু 121/100, এটা এক্সট্রা থাকবে বাই এম, তাহলে ভি ওয়ান সমান হবে রুট ওভার অফ 2k/m ইন্টু রুট ওভার অফ 121/100। 121/100 কে আমরা কি লিখতে পারি? 11 11 121 আর একটু 10, তাহলে 11 10 ইন্টু রুট ওভার অফ 2k/m। তাহলে বেগের পরিবর্তন কত? এটা হচ্ছে ইনিশিয়াল বেগ, এটা হচ্ছে ফাইনাল বেগ, তাহলে বেগের পরিবর্তন মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100%। তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন বেগ, চেঞ্জ ইন ভেলোসিটি, এটা সমান হবে ভি ওয়ান মাইনাস ভি বাই ভি ইন্টু 100%। তার মানে এখান থেকে আমি পাচ্ছি রুট ওভার অফ 2k/m ইন্টু 11 10 মাইনাস রুট ওভার অফ 2k/m বাই রুট ওভার অফ 2k/m ইন্টু 100%। 2k/m 2k/m কেটে গেল, তাহলে পড়ে থাকলো 11 10 মাইনাস 1 ইন্টু 100%। ভুল করলাম? তাহলে এখানে হবে 1/10, তাহলে 1/10 ইন্টু 100% মানে হচ্ছে 10%। এটা মিলেছে তোমাদের? ঠিক। এবার এইটা যদি বড় বড় নাম্বার থাকে তাহলে এটা করবে, ছোট নাম্বার থাকলে কি করবে? যখন, তাহলে কেস টু, কেস টু হচ্ছে যখন এই ডেল্টা ভি বা ডেল্টা কাইনেটিক এনার্জি বা ডেল্টা পি যখন ক্ষুদ্র হয়, যখন ক্ষুদ্র হয়, এই টেকনিকটা তোমাদের শেখানোর জন্য অঙ্কটা আমি দিয়েছিলাম। কেমন ক্ষুদ্র? যখন ধরে নাও লেস দ্যান 1% হয়, বেশ ছোট, তখন তোমার ওই ফর্মুলাই তুমি যদি ক্যালকুলেট করো, আর আমাদের এই নতুন যে এরর ক্যালকুলেশনের সময় যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করেছিলাম সেখানে যদি ক্যালকুলেট করো, দেখবে তুমি সেম জিনিস পাচ্ছ। মানে কি? যেমন ধরে নাও যদি বলে বেগের চেঞ্জ ডেল্টা ভি বাই ভি সমান বলে দিয়েছে ধরে নাও 0.01%। তোমাদের প্রবলেমটা কি দেওয়া ছিল বলো? 0.01% বেগ পরিবর্তন হয়েছে, তাহলে এইটা ডেল্টা ভি বাই ভি। 3 নাম্বার প্রবলেম যেটা দেওয়া আছে, জিজ্ঞেস করেছি ডেল্টা কে বাই কে সমান কত হবে। তাহলে এইটার জন্য প্রসিজার কি? কে সমান হাফ এম স্কোয়ার, এটাকে লগ নাও দুই দিকে। তাহলে স্টেপ ওয়ান কি? যেমন ভাবে আমরা এরর ক্যালকুলেশন করতাম, স্টেপ ওয়ান হচ্ছে টেক লগ এলএন, এলএন মানে হচ্ছে লগ ই বেস, আমরা বলেছি। তাহলে লগ টেক লগ বোথ সাইড, দুই দিকে লগ নিয়ে নাও, তাহলে কি হবে? এলএন কে সমান এলএন m/2 প্লাস এলএন ভি স্কোয়ার। এবার এই এলএন ভি স্কোয়ারটাকে আমরা 2ln ভি লিখতে পারি, তাহলে এলএন কে সমান এলএন m/2 প্লাস 2ln ভি। এবার লগের ডেরিভেটিভ কি হয়? তোমাদের নিশ্চয়ই ডেরিভেটিভ 11 এর শেষের দিকে হয়তো হয়ে যাবে। লগের ডেরিভেটিভ হয় 1/x। তাহলে এখানে মনে রাখবে আমরা পেলাম কি? ln কে সমান ln m/2 প্লাস 2ln ভি। আর এখানে তোমরা মনে রাখবে কি, পরে তোমরা পড়তে পারবে, মনে রেখো যে কি মনে রাখবো, যদি y সমান ln x হয়, তাহলে dy/dx সমান হয় dy/dx সমান হয় কি 1/x। এটা হয়। তাহলে আমরা এখানে dy সমান কি লিখতে পারি? শুধু dy, শুধু dy সমান আমরা লিখতে পারি dx/x। তাহলে দেখো এই যে বোথ সাইডে যদি আমরা ডিফারেন্সিয়াল নিই, এটাকে বলা হয় অবকল নেওয়া। অবকল যদি আমি বোথ সাইডে করি, তাহলে এই লগ কে এর ডেরিভেটিভ করলে কি হবে? ডিডিটি ডিকে, তাহলে এটা হবে ডিকে বাই কে। যেমন এটা হলো ডিওয়াই বাই এক্স, এইটা সমান হবে, এটা তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? কনস্ট্যান্ট ডেরিভেটিভ মানে রেট অফ চেঞ্জ, কনস্ট্যান্ট যদি হয় সে চেঞ্জ হবে না, তাহলে জিরো হবে। প্লাস 2 ইন্টু ln ভি এর জন্য কি আসবে? ডিভি বাই ভি। তার মানে ফর্মুলা আমরা এখান থেকে কি পেলাম? কাইনেটিক এনার্জির পরিবর্তনের হার সমান 2 ইন্টু ভেলোসিটির পরিবর্তনের হার।
প্রবলেমে কি দেওয়া আছে, গিভেন প্রবলেমে কি দেওয়া আছে, ডেল্টা ভি বাই ভি কত দেওয়া আছে, কত দেওয়া আছে প্রবলেমে, প্রদত্ত প্রবলেমে কত দেওয়া আছে, ডেল্টা ভি বাই ভি। 3 নম্বরে হোমওয়ার্ক 6, বলো কত দেওয়া আছে, কণার বেগের 0.01%। তাহলে কাইনেটিক এনার্জির পরিবর্তন কত হবে, এখানে ফর্মুলা থেকে দুগুণ, তাহলে ডিকে বাই কে সমান হবে জাস্ট দুগুণ, 2 গণিত 0.01% মানে 0.02%। তোমাদের অ্যান্সার কত বেরিয়েছে বলো, তোমাদের অ্যান্সার কত বেরিয়েছে, 0.0200 কিছু একটা এসছে, ওই যে লাস্টের পার্ট সেটা নগণ্য। ওটা ক্যালকুলেট কখন আমরা নগণ্য ধরতে পারবো, যখন পরিবর্তনগুলো 1%-এর চেয়ে কম হবে, 0.5 এর চেয়ে কম হবে, 0.01 হবে, এরকম ধরনের যখন পরিবর্তন হবে তখন ওই প্রসেসেও তুমি যা ক্যালকুলেট করে পাবে এই প্রসেসেও মোটামুটি কাছাকাছি পাবে। কিন্তু যদি 10% 12% বলে সেক্ষেত্রে এই প্রসেস যদি তুমি অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু রেজাল্ট পুরো ডিফারেন্ট আসবে। কারণ দেখো ওখানে পেয়েছি 23.1, আর এই প্রসেস করলে এখানে কিন্তু শুধু পেতাম 22%, তাহলে আমি 1% লুজ করে যেতাম, তাহলে অ্যান্সার কিন্তু তোমার ভুল আসতো। সিমিলারলি হোমওয়ার্ক 7 যেটা দিয়েছে সেটা কি দেওয়া আছে, ডেল্টা কে বাই কে দেওয়া আছে 0.04%। জিজ্ঞাসা করেছে কি, প্রশ্ন কি করেছে, ডেল্টা ভি বাই ভি সমান কত। তাহলে আমরা জানি, আমরা আমরা এবার অঙ্কটা এখন যেহেতু জেনে গেছি আমরা কি করে করব, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ডেল্টা কে বাই কে সমান হচ্ছে এইটা কনস্ট্যান্ট, এটার জন্য 0, আর এটা হবে 2 ডেল্টা ভি বাই ভি। তাহলে ডেল্টা ভি বাই ভি আমাকে প্রশ্ন করেছে সমান হবে হাফ অফ ডেল্টা কে বাই কে। তাহলে ডেল্টা কে বাই কে কত দিয়েছে, এইটা দিয়েছে, তাহলে বসিয়ে দাও। তাহলে সমান হচ্ছে ভ্যালু বসাচ্ছি, হাফ অফ 0.04%, তার মানে হচ্ছে 0.02%। এটা হচ্ছে আনসার। ওকে, হোমওয়ার্ক 8 এবং 9 এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো নিশ্চয়ই তোমরা করেছো। এগুলো করার সময় ঘাবড়াবে না, একদম সিম্পল প্রসেসে করবে। এই পর্যন্ত প্রত্যেকে বোঝা গেল, একটু আওয়াজ ফাওয়াজ দাও। মনসুর আছিস, বুঝতে পারছো? কালকে কিন্তু আমি পড়াবো, তোমরা 8:40-এ চলে এসো, ঠিক আছে? রিজু বলেছে আজকে? ওকে, হোমওয়ার্ক 8, 8 কি দেওয়া আছে, এম এবং 4m ভরের বস্তুর দুটি ভরবেগ সমান, কাইনেটিক এনার্জির অনুপাত কত দিয়েছে, ভরবেগ সমান, দুটি কণার, দুটি কণার ভরবেগ সমান, গতি শক্তির অনুপাত কত জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি জানি ফর্মুলা থেকে, কে সমান পি স্কোয়ার বাই 2m। তাহলে পি দুজনের সমান, তাহলে কে ওয়ান সমান পি স্কোয়ার বাই 2m1, কে টু সমান পি স্কোয়ার বাই 2m2। এই দুটোকে যদি আমি অনুপাত করি, কে ওয়ান বাই কে টু সমান কি হবে, পি স্কোয়ার বাই 2m1 বাই পি স্কোয়ার বাই 2m2। তাহলে পি স্কোয়ার বাই 2 কেটে গেল, ভগ্নাংশের ভাগ উল্টে গেল, তাহলে হয়ে গেল কে ওয়ান বাই কে টু সমান m2 বাই m1। তাহলে ডাইরেক্ট এটা বেরিয়ে গেল এখান থেকে। সিমিলারলি উল্টোটা যদি দেয়, হোমওয়ার্ক 9, এগুলো খুব সহজ বলে আমি আর তাড়াতাড়ি করে দিচ্ছি। কাইনেটিক এনার্জি সমান বলেছে, দুটি কণার, দুটি কণার কাইনেটিক এনার্জি সমান। জিজ্ঞাসা কি, প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে ভরবেগের অনুপাত কত, ভরবেগের অনুপাত কত এটা জিজ্ঞাসা করেছে। তাহলে কি করব, কাইনেটিক এনার্জি কে সমান পি স্কোয়ার বাই 2m, তাহলে ভরবেগের অনুপাত চেয়েছে, তাহলে ভরবেগটাকে আমি লিখবো, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 2m কে, তাহলে এখানে লিখবো পি সমান রুট ওভার অফ 2m কে। তাহলে কে সমান গো, কে সমান, তাহলে প্রথম কণাটা যদি হয় p1 তাহলে সমান হবে রুট ওভার অফ 2 প্রথম কণার ভর ইন্টু কাইনেটিক এনার্জি সমানটা,
P2 সমান দ্বিতীয় কণার 2 ইন্টু দ্বিতীয় কণার ভর ইন্টু গতিশক্তি সমান বলে কে লিখলাম। তাহলে অনুপাত কত হবে? P1 বাই P2 যদি আমি করি তাহলে রুট ওভার অফ 2m1k বাই রুট ওভার অফ 2m2k। তাহলে এগুলো সব কেটে গেলে আসবে P1 বাই P2 সমান হচ্ছে রুট ওভার অফ m1 বাই m2। তাহলে সেই জন্য তুমি দেখো ওখানে 9 আর 6 দিয়ে দিয়েছি ভুল করে, ওটা 4 হবে। যাই হোক, তাহলে এই হলো মোটামুটি। ওকে, বোঝা গেল এগুলো সব? একটু আওয়াজ ফাওয়াজ দাও, তোমরা সবারই অ্যান্সার সাথে মিলেছে তো মোটামুটি? তুমি সব করেছিলিস, তুই তো পাঠিয়েছিলিস। পাঠিয়েছিলিস কোনটা কোনটা? ওই 1/p² যেটা ছিল সেটা? হ্যাঁ, ওটা ওটা বুঝতে পেরেছিস তো? এখন বুঝতে পেরেছিস তো? আমি কিন্তু তোমাদের কারোর দেখতে সময় পাইনি, আই এম সরি। ঠিক আছে, যাই হোক, তোমরা প্রত্যেকে দেখে নিও। কোনোভাবে যদি তোমাদের এখন মনে হয় তোমরা একটা কিছু করে পাঠিয়েছিলে, সেখানে কোনো রকম কোনো সন্দেহ জাগছে, তাহলে আমাকে পার্সোনালি এরপর পাঠিও, আই উইল অ্যাটেন্ড। নেক্সট, এবার আমরা একটু হালকা করে চ্যাপ্টারটাকে আমরা অল্প করে শেষ করি, নইলে গন্ডগোল হবে। দেখো, এখন আমরা স্থিতিশক্তির বিভিন্ন রূপ পড়ব। আগের দিন আমরা স্থিতিশক্তি পড়েছি, আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম পড়েছি, এখন স্থিতিশক্তির বিভিন্ন রূপ পড়ব। এক নম্বর হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় বানানটা দেখে নিস। স্থিতিশক্তি, এটা এটা এটার ফর্মুলা হচ্ছে ইউ। যদি আমি বলি কোন একটা বস্তুকে ধরে নাও এটা হচ্ছে গ্রাউন্ড, কোন একটা জায়গা থেকে এম ভরের একটা বস্তুকে যদি উপর দিকে আমরা তুলি, এখানে নিয়ে চলে যায়, যে হাইটটা তুলেছি সেটা যদি এইচ হয়, তাহলে এর স্থিতিশক্তি যেটা পরিবর্তন হয়, অ্যাবসলিউট স্থিতিশক্তি হয় না, স্থিতিশক্তির পরিবর্তন, পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে তোমার ইউ সমান ডেল্টা ইউ সমান হয় এম জি এইচ, যখন এইচ ছোট। আর আমাদের এখানে এম জি এইচ দিয়েই পড়বে, যেহেতু গ্র্যাভিটেশনটা এখনো পর্যন্ত আমাদের পড়া হয়নি, মানে সিলেবাসের মধ্যে আসেনি, তাই আমরা এম জি এইচ ফর্মুলাটা ইউজ করবো, এটা আমরা জানি ছোটবেলা থেকে। আরেকটা হচ্ছে নাম্বার 2 হচ্ছে স্প্রিং এর স্থিতিশক্তি, স্প্রিং এ সঞ্চিত স্থিতিশক্তি। আমরা এখনো পর্যন্ত স্প্রিং নিয়ে বেশি প্রবলেম করিনি। নিউটন লজ অফ মোশনে একবার হয়তো আমি তোমাদের স্প্রিং এর কথাটা উল্লেখ করেছিলাম। তো স্প্রিং এর স্থিতিশক্তিটা সম্বন্ধে আমরা একটু হালকা আলোচনা করে নেবো, তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সেটা কি জিনিস স্প্রিং। তাহলে স্প্রিং সম্বন্ধে আমরা প্রথমে বুঝি। স্প্রিং এর আমরা প্রথমেই ধরে নেব আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, স্প্রিং হচ্ছে ভরহীন। স্প্রিং ভর দেওয়া থাকলে সেখানে অন্য ক্যালকুলেশন হবে। মোটামুটি স্প্রিং এ যদি ধরো 4 কেজি 5 কেজি 2 কেজি এরকম ঝোলানো থাকে, তাহলে তার তুলনায় স্প্রিং এর ভর অনেক কম। তাই স্প্রিংটাকে আমরা ভরহীন যদি আমরা ধরে নিই, তাহলে ইজিলি ক্যালকুলেশন হবে। স্প্রিং এর ভর থাকলে ক্যালকুলেশন প্রচন্ড টাফ, এবং সেই ক্যালকুলেশন তোমরা যদি ফিজিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, তাহলে হয়তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের দিকে এই ক্যালকুলেশন গুলো পাবে। ওকে, এনিওয়ে, তাহলে আমরা স্প্রিংটাকে প্রথম ভরহীন ধরছি। এবার আমরা ধরছি স্প্রিংটা এরকম করে স্প্রিং আছে, তার একটা সাধারণ দৈর্ঘ্য আছে। এটা স্প্রিংটার একটা সাধারণ দৈর্ঘ্য আছে। সাধারণ দৈর্ঘ্য মানে সাধারণ দৈর্ঘ্য নয়, মানে নিজের দৈর্ঘ্য, ন্যাচারাল লেন্থ, স্বাভাবিক দৈর্ঘ্য। স্বাভাবিক দৈর্ঘ্য একটা আছে, সেটা আমি ধরলাম এল। এটাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল লেন্থ। এবার এই স্প্রিংটাকে যদি যদি কেউ টেনে দেয়, এই দিক দিয়ে ধরে নাও আমি টেনে দিচ্ছি, এফ বলে টানছি, তাহলে স্প্রিংটা কি হবে? এই দিক দিয়ে যদি ধরে একটা জায়গায় এখানে বাঁধা আছে, এরকম করে যদি টেনে দিই, তাহলে কি হবে স্প্রিংটার? এটা পুলিং করছি। যদি পুলিং করি তাহলে রেজাল্টটা কি হবে? এই রেজাল্টটা কি হবে? স্প্রিংটা দৈর্ঘ্য একটু বেড়ে যাবে, সেটাকে আমরা বলবো প্রসারণ হবে বাংলায়। স্প্রিং এর প্রসারণ হবে, তার মানে এটা এক্সটেন্ড করবে, বেড়ে যাবে। যদি আমি পুশিং করি, এই বরাবর ঠেলে দিই স্প্রিংটাকে,
তোমরা ভালো ছবি আঁকতে পারো, ভালো করে আঁকবে। এই বরাবর যদি ঠেলে দিই, পুশ করি যদি আমি একটা ফোর্স দিয়ে, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কি হবে? সেক্ষেত্রে দৈর্ঘ্য কমে যাবে। তাহলে এটা হচ্ছে কম্প্রেস হবে, মানে সংকোচন হবে। তাহলে কম্প্রেশন, কম্প্রেশন মানে হচ্ছে সংকোচন। তাহলে এখানে সংকোচন হবে। এবার স্প্রিংটা যখন তাকে প্রসারণ বা সংকোচন করা হবে, তখন স্প্রিং তো তার স্বাভাবিক দৈর্ঘ্য থেকে সরে গেল। তার ফলে কি হবে? স্প্রিং তখন তার আগের দৈর্ঘ্য ফেরত পাওয়ার জন্য ভেতর থেকে একটা বল বাহ্যিক বলের বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে এই কথাটা আমি স্টেটমেন্টে একবার লিখে দিই। তাহলে যখন বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক বলের প্রভাবে, এটা ধরো না এফ বল, বাহ্যিক বলের প্রভাবে একটি স্প্রিংকে, একটি স্প্রিংকে সংকোচন বা প্রসারণ করা হয়, করা হয়, তখন, তখন স্প্রিংটি, স্প্রিংটির স্বাভাবিক দৈর্ঘ্য পরিবর্তন হয়। আর আমরা জানি পৃথিবীর সমস্ত বস্তুর ইলাস্টিসিটি প্রপার্টি আছে, স্থিতিস্থাপকতা ধর্ম আছে। এগুলো আমরা পড়লে তখন স্থিতিস্থাপকতা আমি আরো ভালো করে বলতে পারতাম। কিন্তু যেহেতু তোমাদের প্রবলেম এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তোমাদের স্কুলের স্যার যেহেতু কোশ্চেন করবে, তো সেক্ষেত্রে কিছু প্রবলেম ফেলে দিলেও তোমরা একদম হাঁ হয়ে পড়ে গেলে, এবং যেখানে যেখানে যে অন্যান্যরা করে ফেললো, তখন একটু খারাপ লাগবে বলে আমি এটাকে করিয়ে দিচ্ছি। নইলে আমরা এমনি এই সমস্ত জিনিস স্প্রিং এর আমরা মানে যত ধরনের প্যাটার্ন হয়, এবং স্প্রিং এর গুষ্টির পিন্ডি চটকে একাকাণ্ড করে দেবো আমরা যখন পুরো 11 তোমাদের শেষ হয়ে যাবে। তখন স্প্রিং নিয়ে তোমরা চোখ বন্ধ করে খেলা করতে পারবে। তো যাই হোক, এখন আপাতত আমি তোমাদের যতটুকু দরকার ততটুকু আপাতত আমি বলে দিচ্ছি। তাহলে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য, ধর্মের জন্য স্প্রিংটির মধ্য থেকে, মধ্য থেকে একটি প্রতিরোধী বল, একটা প্রতিরোধী বল যেটা হয় ক্রিয়া করবে। কোন দিকে ক্রিয়া করবে বলো তো দেখি? কোন দিকে ক্রিয়া করবে? এফ বলের, এফ বলের দিকে না বিপরীতে? এফ বলের বিপরীতে এটা ক্রিয়াশীল হবে। এই যে প্রতিরোধী বল, এইটাকে বলা হয় প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক মানে কি? প্রতি প্লাস আনয়ক বল। প্রতি মানে টুয়ার্ডস, আনয়ক মানে আনে যে, আনে যে। তার মানে কি? স্প্রিংটাকে যেই আমি ধরে নাও এরকম করে টেনে ধরেছি এইদিকে, স্প্রিং এর এতটা ন্যাচারাল দৈর্ঘ্য ছিল এল, আমি ধরে নাও এক্স পরিমাণ টেনে ফেলেছি, তখন স্প্রিং এর ভিতর থেকে এইদিকে বল প্রয়োগ করেছি, স্প্রিং এর ভেতর থেকে এই বরাবর একটা বল কিন্তু সমান মানের একটা বল ক্রিয়াশীল হবে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া হিসেবে। কারণ স্প্রিংকে আমি টেনেছি, স্প্রিং, স্প্রিংও তো আমাকে টানবে। আর এই যে বলটা, এই বলটাকে আমরা প্রত্যানয়ক বল বলছি, প্রত্যানয়ক বল বলছি। কেন? রেস্টোরিং ফোর্স বলছি। এটাকে ইংরেজিতে বলা হয় রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স মানে কি? যে ফোর্সটা কোনো একটা বস্তু যখন ডিসপ্লেস হয়ে যায়, কোনো একটা বস্তু যখন কম্প্রেসড হয়ে যায় বা তাকে টেনে ধরা হয়, তখন সেই বলের বিরুদ্ধে এই বলটা কাজ করে এবং সে চেষ্টা করে সে তার আগের যে চেহারা, আগের যে ফর্ম, সেখানে সে ফেরত যেতে পারে। এই যে ধর্ম, এই ধর্ম মহাবিশ্বের যত তত্ত্ব আছে সবারই আছে। এটা একটা সাধারণ ধর্ম। যেমন গ্র্যাভিটেশন একটা সাধারণ ধর্ম, যেমন জাড্য একটা সাধারণ ধর্ম, সেরকম স্থিতিস্থাপকতা একটা সাধারণ ধর্ম। এই সাধারণ ধর্মের ফলে কি করবে? ও এরকম করে টেনে ধরবে, প্রত্যানয়ক বল দেবে। তাহলে এবার বলো, প্রত্যানয়ক বলটা এইদিকে তোমার হলো, এইদিকে হলো তোমার প্রসারণ, এই এক্সটা হচ্ছে প্রসারণ। তাহলে প্রত্যানয়ক বল কোন দিকে ক্রিয়াশীল? বিপরীতে। এটা যদি এফ হয়, তো বলা হয় যদি একটা স্প্রিংকে প্রচুর প্রেসার করে দাও, প্রচুর টেনে দাও, তাহলে প্রত্যানয়ক বল বেশি হবে, না একটা স্প্রিংকে হালকা করে যদি টেনে দাও প্রত্যানয়ক বল বেশি হবে? কি ফিল করছো তুমি বলো?
একটা স্প্রিংকে অনেক জোরে টেনেছি, অনেক দৈর্ঘ্য বৃদ্ধি করেছি, সেক্ষেত্রে ওর ভেতরে সৃষ্ট প্রত্যানায়ক বল সেটা বেশি হবে, না একটা স্প্রিংকে হালকা করে টেনেছি সেক্ষেত্রে বেশি হবে? অমর্ত্য বল। এটা হচ্ছে স্প্রিং সাধারণ দৈর্ঘ্য, এতটা টেনেছি, ধরো না এতটা টেনেছি, এইখানেও একটা, এখানে তো নো প্রত্যানায়ক বল, এটা স্বাভাবিক, এখানে কোন রকম কোনো ঠেলাঠেলি কিছু হয়নি, এটা স্বাভাবিক, তার মানে নো রেস্টোরিং ফোর্স, কোনো প্রত্যানায়ক বল নেই, কোনো রেস্টোরিং ফোর্স নেই। এখানে একটা রেস্টোরিং ফোর্স এদিকে কাজ করবে F1, এখানে একটা কাজ করবে F2। এবার আমি প্রশ্ন হচ্ছে F1 বড় না F2 বড়, কি বলছো তোমার বুদ্ধি? বলো, কেউ বলতে পারবে কিনা দেখি। কোনটা? F1 বড় না F2 বড়? F1 উইল বি গ্রেটার দ্যান F2। কেন? এখানে তো অনেক দৈর্ঘ্য বৃদ্ধি করেছি, এখান থেকে দেখ এতটা দৈর্ঘ্য বৃদ্ধি করেছি, আর এখান থেকে দেখ এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করেছি। তার মানে যাকে আমি যত বেশি ডিস্ট্রেস করব, সে তো তত বেশি পরিমাণ ফোর্স দেবে, যাতে করে সে তার আগের জায়গায় ফেরত আসতে পারে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স বাড়লে, এক্স কোন দিকে, এক্স হচ্ছে এইদিকে, ফোর্স কোন দিকে, এইদিকে। তাহলে এখান থেকে দুটো প্রপার্টি আমরা জানতে পারলাম। এক নাম্বার জানতে পারলাম রেস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল যেটা হয়, প্রত্যানায়ক বল যেটা হয়, এই প্রত্যানায়ক বল এফ যদি হয়, আর সংকোচন বা প্রসারণ, সংকোচন বা প্রসারণ এটা যদি এক্স হয়, তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানতে পারছি। এক নাম্বার হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, যত এক্স বেশি হবে তত এফ বেশি হবে। আর নাম্বার দুই আমরা জানতে পারছি এফ এবং এক্স এরা বিপরীতমুখী। অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে। তার মানে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি? আমরা এই দুটো থেকে লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এবার তোমাদের প্রশ্নে আসতে পারে, স্যার এটা তো টেনেছেন, ঠেলে দিলে কি হয়, পুশ করলে কি হবে? সেখানেও দেখো, ধরে নাও এইটা হচ্ছে ন্যাচারাল লেংথ, এখানে ধরে নাও আমি এরকম করে স্কুইজ করেছি, আর একটাতে ধরে নাও এরকম করে স্কুইজ করে দিয়েছি, তাহলে আমি নিশ্চয়, এইটা হচ্ছে ন্যাচারাল, এটা ন্যাচারাল, তাহলে এখানে নো ফোর্স, নো এফ, বা এফ ইকুয়াল টু জিরো। এখানে, এখানে আমি এখানে পুশ করেছি, পুশ করার ফলে রেস্টোরিং ফোর্স, তাহলে এই দিকে সংকোচন হয়েছে, কতটা সংকোচন হয়েছে এই বরাবর, এটা এক্স সংকোচন। তাহলে এবার বলো তো দেখি, সংকোচন থেকে মুক্তি পেতে স্প্রিং এর ভিতর থেকে যে প্রত্যানায়ক বল ক্রিয়াশীল হবে, সেটা কোন দিকে ক্রিয়াশীল হবে? এখানে ডান দিকে না বাম দিকে? ডান দিকে ক্রিয়াশীল হবে, এই বরাবর ক্রিয়াশীল হবে ফোর্স। কারণ, কারণ ওকে ওকে আবার তার আগের জায়গায় ফেরত আসতে হবে। তাহলে এখানেও দেখো যে ফোর্সটা ক্রিয়াশীল, সেটা কিন্তু এক্স যেদিকে সংকোচন প্রসারণ যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে। আবার এখানে যদি আমরা দেখি, এখানে দেখছি অনেকটা স্কুইজ করেছে, তাহলে এখানে বিশাল মানের একটা বলের সৃষ্টি হবে এফ। এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, তাহলে এখানে F2 ইজ গ্রেটার দেন F1। তার মানে প্রতি ক্ষেত্রে সংকোচন হোক বা প্রসারণ হোক, প্রতি ক্ষেত্রেই কিন্তু স্প্রিং তার দৈর্ঘ্য যেটা হয় তার পরিবর্তন হলে যতটা পরিবর্তন হয়, তার বিপরীত দিকে যেদিকে পরিবর্তন হচ্ছে তার বিপরীত দিকে কিন্তু একটা প্রত্যানায়ক বল কাজ করে। সেটাকে আমরা এই ফর্মুলায় লিখতে পারি। তাহলে যখনই প্রপোর্শনালিটি থাকে তাকে সমান করার জন্য আমরা কি করি? একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। এখানে এই কনস্ট্যান্টটা হচ্ছে কে। এই কে হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ভেদ ধ্রুবক। একে কি বলা হয় জানো? একে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বলা হয়, একে স্প্রিং ধ্রুবক বলা হয়, এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে স্প্রিং কনস্ট্যান্টের সংজ্ঞা কি করে দেব? কে সমান, কে সমান, যদি আমি এখানে ধরে নাও
ডাইরেকশন নিয়ে আর মাথা ঘামালাম না, শুধু মান নিয়ে আলোচনা যদি করি, শুধু শুধু মান যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কে, শুধু মান নিয়েছি, ডাইরেকশন নেই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কে সমান এফ বাই এক্স। তাহলে এখান থেকে কি সংজ্ঞা দেওয়া যেতে পারে কে এর, বলো কি বলতে পারি আমি সংজ্ঞা হিসেবে? না, সেটা তো তুমি বলতে পারো বল প্রয়োজন হয়, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া বল বলে, কিন্তু এখানে তো এটা রেস্টোরিং ফোর্স। তাহলে স্প্রিং এর প্রসারিত করলে প্রত্যানয়ক বলটা দেয়, সেটা হচ্ছে তাই, একদম তাই। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কে সমান, এরকম আমরা অনেক সংজ্ঞা করেছি, এফ বাই এক্স মড এক্স। তাহলে এইটা যদি আমরা দেখতে পাচ্ছি যে যদি এক্স ইকুয়াল টু 1 হয়, তবে কে ইকুয়াল টু হচ্ছে এফ। তার মানে কি, একক দৈর্ঘ্য সংকোচন বা প্রসারণে, সংকোচন বা প্রসারণে সৃষ্ট প্রত্যানয়ক বলের মান, এটা আমরা দেখতে পেলাম। এবার এবার খুব ইম্পর্টেন্ট কতগুলো স্টাডি আমরা করব। এবার আমরা এখানে আরেকটা জিনিস জানি, নোট বলে আমরা লিখতে পারি যে প্রত্যানয়ক বলের মান হচ্ছে প্রতিক্রিয়া বল বাহ্যিক যে বল দিয়ে আমি দৈর্ঘ্যটা পরিবর্তন করেছি তার সাথে সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রত্যানয়ক বলের মান, প্রত্যানয়ক বলের মান বাহ্যিক বলের সমান। বাইরে থেকে যে বলটার জন্য আমি দৈর্ঘ্যের প্রসারণ বা সংকোচন করেছি সেই বাহ্যিক বলের মানের সমান। তার মানে তুমি যেটা সংজ্ঞায় প্রথম বলতে চেয়েছিলে যে একক দৈর্ঘ্য বা প্রসারণে বা সংকোচনে প্রয়োজনীয় বাহ্যিক বল, সেটাও কিন্তু সংজ্ঞার দিক দিয়ে বা কে এর মানের দিক দিয়ে কোনো ভুল নয়, কিন্তু কনসেপচুয়ালি ইট ইজ রং। ডিফাইন যেভাবে করা হয়েছে সেখানে কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে, বাট অঙ্ক কষার সময় সেটা কিন্তু কোনোভাবে অন্যায় কিছু নয়। তার মানে এখানে কে সমান আমি আবার বলতে পারি, যেমন এখানে বলে প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল বাই ডেল্টা এক্স, এটা সমান আমি বলতে পারি বাহ্যিক বল বাই ডেল্টা এক্স। এটা ম্যাথামেটিক্যালি ট্রু। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান। ধরে নাও দুটি একই পদার্থের তৈরি, তৈরি একই রকম দেখতে, কিন্তু আলাদা দৈর্ঘ্যের, আলাদা দৈর্ঘ্যের দুটি স্প্রিং আছে। মানে কি, এরকম ধরনের আমার ছবি হয়তো ঠিকঠাক আঁকতে নাও পারি, এরকম একটা স্প্রিং আছে, আর একটা স্প্রিং আছে এরকম। এটা ধরে নাও এদের ব্যাসার্ধ ফ্যাসার্ধ সব একই, এর দৈর্ঘ্য L1, এর দৈর্ঘ্য L। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে কার স্প্রিং ধ্রুবক বেশি, কার স্প্রিং ধ্রুবক বেশি? এটা হচ্ছে স্প্রিং নাম্বার ওয়ান, এটা হচ্ছে স্প্রিং নাম্বার টু। বলো তো দেখি বুদ্ধি কাটিয়ে। কে বললো এটা? অর্পণ, অর্পণ বলছে একই, একজন উত্তর দিল একই। এটা একটা অপশন এলো। নাম্বার টু অপশন, কেউ বলবে ওয়ান নাম্বার, নাম্বার থ্রি বলবে টু নাম্বার। এবার বলো ভোট দাও, কোনটা হবে? বল, প্রত্যেকে একটু একটু করে আইডিয়া দে। সাইদা, তোমার কি মনে হচ্ছে? দুটো স্প্রিং এর সব একই, দৈর্ঘ্য আলাদা, কার স্প্রিং ধ্রুবক বেশি? একই, ছোটটার বেশি, বড়টার বেশি?
একইতে আবার একটা রাইট পড়লো। প্রত্যেকে বলো, প্রত্যেকে পার্টিসিপেট করো। মনে রাখবে এই প্রশ্নটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড কনসেপচুয়াল। বল, নাম নাম ধরে ডাকতে হবে, নাম আমার মনে থাকবে না সবারই নাম। তাহলে বল দেখি, প্রথম আমাদের অমর্ত্য, কার বেশি স্প্রিং ধ্রুবক? 1 না 2? একজন 1 এ রাইট দিল। তারপর আর কে বলবো বলো? দীপাঞ্জন, কে কে আছিস দেখি। অনির্বাণ, অর্পিতা, আয়ুষ, এরা সব আছিস তোরা কেউ? বিজিৎ, বিজিৎ বলছে স্প্রিং 2। রাউসান, সায়ান, সৌমিত্র, সৃজন, সৃজন বলো। একই বলছে একজন। সুমিয়া বল। মেহবুব, ওয়াসিফ, কে আছিস? বল। একই। তারপর সোনু বল। তা তো বলিনি, আমি তো সেই ইনফরমেশন দেবো না, সেই ইনফরমেশন তো দেবো না। তোমার যখন স্প্রিং ধ্রুবক বার করতে বলেছি, একটা কনস্ট্যান্ট বার করতে বলেছি, সেখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট তোমাকে ফিল করতে হবে, যে কোন ক্ষেত্রে বেশি হবে কোন ক্ষেত্রে কম হবে। অ্যান্সার হচ্ছে বিজিত ব্রাদার ঠিক বলেছে, 2 এর বেশি হবে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারেক্ট অপশন। এবার হচ্ছে কেন, কেন কার স্প্রিং ধ্রুবক বেশি? যার দৈর্ঘ্য কম। অ্যান্সার হচ্ছে যার দৈর্ঘ্য কম। কেন? তার কারণ কি, স্প্রিং ধ্রুবক কাকে বলে? একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে, একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত পরিমাণ বাহ্যিক বল লাগে, বা একক পরিমাণ বৃদ্ধি করলে যে স্প্রিং যতটা পরিমাণ টেনে ধরবে তোমাকে ফোর্স দেবে, তার মানে বাহ্যিক বলের সমান। এবার তুমি ভেবে নাও, একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে, তাহলে দুটি স্প্রিং এর ক্ষেত্রেই, দুটি স্প্রিং এর ক্ষেত্রে আমি টেস্টিং কি করে করবো? আমি টেস্টিং করছি, টেস্টিং করছি, তাহলে আমরা করব দুটি স্প্রিং এর ক্ষেত্রেই, ক্ষেত্রেই একই পরিমাণ বল দিলাম। সাপোজ টেস্ট করছি, একই পরিমাণ বল, টান বল দিলাম, টান বল দিলাম, তার মানে কি, এরকম একটা আছে, তাকে একটা ফোর্স দিলাম এফ, আর এরকম একটা আছে, তাকেও আমি দিলাম এফ, একই রকম দেখতে। তাহলে বলো কার দৈর্ঘ্য বেশি বৃদ্ধি হবে? একটা ছোট্ট স্প্রিং দিলাম তোকে, জিটারের পেনের অর্ধেক পরিমাণ দিলাম, আর একটা লম্বা, এত লম্বা স্প্রিং দিলাম, একক 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে কোনটা ইজি? এর ধর 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করবি, তার মানে এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করলি, এরও তো ওইটুকুই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। তা কোনটা টাফ? এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, ধরে নাও একই টান দিলাম না, একই সংকোচন প্রসারণ করলাম, এইভাবেও করতে পারি। বা আমরা সেকেন্ড সেকেন্ড টেস্টিং, সেকেন্ড অপশন চুজ করতে পারি, যে একই প্রসারণ করা হলো, একই প্রসারণ করা হলো, প্রশ্ন করব, প্রশ্ন করব কোনটি শক্ত, কোনটি টাফ হলো, কোনটি টাফ হলো, কোনটি রিলেটিভলি টাফার। বল সৃজন বল। একটা লম্বা স্প্রিং আছে, তাকে 1 সেন্টিমিটার টানবে, আর একটা ছোট্ট স্প্রিং আছে, তাকে 1 সেন্টিমিটার টানবে, কোনটা টাফ? সেকেন্ড কেসটা টাফ। তার মানে যেটা ছোট
তার আমি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা কিন্তু বিরাট ডিফিকাল্ট। যেটা লম্বা তার 1 সেন্টিমিটার বৃদ্ধি করাটা রিলেটিভলি ইজিয়ার। তার মানে এখানে আমরা বলবো কোনটি টাফার? যার দৈর্ঘ্য কম, যার স্বাভাবিক দৈর্ঘ্য কম, স্বাভাবিক দৈর্ঘ্য কম, সেটা টাফার, সেটা হচ্ছে টাফার। তার মানে এখানে যদি আমরা এই ক্ষেত্রে জিজ্ঞেস করি F1 বেশি না F2 বেশি, যদি দুটোই x হয় তাহলে কি হবে? দুটোতেই আমি x পরিমাণ প্রসারণ করলাম, তাহলে F1 বেশি না F2 বেশি? এখানে F1 বেশি না F2 বেশি? F2 বেশি, কারণ এটা টাফ, এটা টাফার, তাহলে F2 হবে বেশি। তাহলে যদি F2 বেশি হয় তাহলে দেখো K1 মানে এইটার জন্য K1 মানে হচ্ছে F1/x, আর এটার মানে K2 মানে হচ্ছে F2/x। তাহলে এখানে F2 যদি বেশি হয়, F2 গ্রেটার দেন F1 হয়, তাহলে F2/x ইজ গ্রেটার দেন F1/x। তার মানেই আমি বলতে পারি K2 ইজ গ্রেটার দেন K1। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? যার দৈর্ঘ্য কম তার স্প্রিং ধ্রুবক বেশি। তাহলে এখান থেকে আমরা ফান্ডা যেটা পেলাম, আমরা যে ফান্ডাটা পেলাম সেটা হচ্ছে যে স্প্রিং এর, যে স্প্রিং এর দৈর্ঘ্য যত কম তার স্প্রিং ধ্রুবক তত বেশি। তার মানে কি? তার মানে কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেংথ, প্রাথমিক দৈর্ঘ্য। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার তোমাদের একটা প্রশ্ন আমি করব, এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে একটি স্প্রিং এর, একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক কে? একে 3টি সমান টুকরো করা হলো, 3টি সমান টুকরো করা হলো। প্রতিটি স্প্রিং ধ্রুবক কত হবে? প্রতিটি স্প্রিং ধ্রুবক কত হবে? বলো কত হবে? প্রথমে এরকম দৈর্ঘ্য ছিল, তার স্প্রিং ধ্রুবক ছিল কে। এখন 3খানা ভাগ করলে এরকম করে, তাহলে প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক কত হবে? দৈর্ঘ্য কত গুণ হলো? দৈর্ঘ্য কত গুণ হলো নতুন স্প্রিং গুলোর? 1/3 যদি দৈর্ঘ্য হয় তাহলে স্প্রিং ধ্রুবক 3 গুণ বাড়বে। দৈর্ঘ্য 3 গুণ কমে গেল, দৈর্ঘ্য 3 গুণ কমে গেল, তাহলে স্প্রিং ধ্রুবক 3 গুণ বাড়বে। তাহলে এইটা হবে 3k, এইটা হবে 3k, এইটা হবে 3k। এ কি বোঝা গেল না বোঝা গেল না? একটু আওয়াজ দাও। বুঝতে পারলি প্রত্যেকে? তাহলে স্প্রিং কাটলে, স্প্রিং কাটলে তার দৈর্ঘ্য কমে, আর স্প্রিংটাকে তখন দৈর্ঘ্য বৃদ্ধি বা সংকোচন করা আমাদের টাফ হয়ে পড়ে। তখন সেই স্প্রিংটা বেশি স্টিফ হয়। এই যে স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে স্প্রিং এর স্টিফনেস কনস্ট্যান্টও বলে। এই যে স্প্রিং কনস্ট্যান্ট যেটা, এটাকে এই এই যে স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে স্টিফনেস কনস্ট্যান্টও বলে। স্টিফনেস কনস্ট্যান্ট মানে স্টিফ হয়ে গেছে, নড়ছে না চড়ছে না। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট যত বাড়বে, স্টিফনেস কনস্ট্যান্ট যত বাড়বে, তত হচ্ছে টাফ টু ইলংগেট অর কম্প্রেস। তাহলে কে বেশি হলে টাফ টু ইলংগেট অর কম্প্রেস, তাকে তুমি কম্প্রেস করো বা ইলংগেট করো, সেটা টাফ হয়ে যাবে যখন কে বেশি হবে। আর কি দেখলাম? কে এল বাড়লে কে কমে, এল কমলে কে বাড়ে। স্প্রিং কাটলে, স্প্রিং কাটলে
কে বাড়ে, এটা আমরা দেখলাম কেমন ভাবে বাড়ে, কে ইজ প্রপোর্শনাল টু 1/L, এই ফর্মুলা অনুযায়ী বাড়ে। এবার যেটা তোমাদের হোমওয়ার্ক দেব সেটা হচ্ছে একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে, একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ধরে নাও কে, এটিকে 1:2:3 অনুপাতে কাটা হলে প্রতিটি টুকরোর স্প্রিং ধ্রুবক কত, এটা করো। ওকে, নেক্সট। তাহলে আমরা এখানে দেখলাম যে স্প্রিং কে আমরা কি এখানে নোট করলাম যে স্প্রিং কে এক্স পরিমাণ সংকোচন বা প্রসারণ করলে এফ তৈরি হয়। এই এফ সমান হচ্ছে মাইনাস কে এক্স প্রত্যানায়ক বল, এটা আমরা বুঝলাম। আর একটা জিনিস যেটা হয় যে আমি যখন এক্স পরিমাণ প্রসারণ করব তখন এইখানে যখন আমরা স্প্রিংটাকে যখন এরকম ন্যাচারাল ছিল এইভাবে ধরো স্প্রিংটাকে আমি সংকোচন করছি, এইদিকে ধরো সংকোচন আমরা করছি, তাহলে এইদিকে আমার প্রযুক্ত বল আছে, এইদিকে এফ আছে, তাহলে এই বলের বিরুদ্ধে আমি সংকোচন যখন করব তখন বাহ্যিক বল একটা কাজ করবে, কার উপর, স্প্রিং এর উপর। সেই যে কৃতকার্যটা স্প্রিং এর উপর করা হলো সেটা স্প্রিং এর মধ্যে স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। যেমন ধরে নাও কাউকে আমি ধরে এরকম করে তুলে ধরেছি, সে নিচে বসেছিল, তাকে তুলে ধরেছি, তার মানে কি আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে সেই ব্যক্তিটাকে এই সাইড তুলে ধরেছি, মানে আমি কৃতকার্য করেছি এমজিএইচ। সেটা যেমন তার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হলো, তেমন স্প্রিং কে তুমি সংকোচন করো বা প্রসারণ করো, তুমি চেপে দাও বা টেনে দাও, তখন স্প্রিং এর যে প্রত্যানায়ক বল তার বিরুদ্ধে আমি কিন্তু একটা বাহ্যিক কাজ করব। এই যে কাজটা আমি করব সেই কাজটা স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এই স্থিতিশক্তিটাই আমরা এরই ফর্মুলা কিন্তু জানতে চেষ্টা করেছিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্প্রিং কে সংকোচন বা প্রসারণ করলে স্প্রিং সংকোচন বা প্রসারণ হলে প্রত্যানায়ক বলের বিরুদ্ধে বাহ্যিক বল একটি কার্য করে একটা, এবং এই যে কার্য, এই কৃতকার্য স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়, তাহলে আমরা এই কৃতকার্যটা ক্যালকুলেট করলে স্থিতিশক্তি পেয়ে যাব। তাহলে কে কাজ করে, প্রত্যানায়ক বলের বিরুদ্ধে বাহ্যিক বল কাজ করে, তাহলে প্রত্যানায়ক যদি এফ ইকুয়াল টু কে এক্স হয়, মাইনাস কে এক্স হয়, তাহলে বাহ্যিক বলটা হবে শুধু এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স যদি হয়, তাহলে বাহ্যিক বল যেটা হবে, এই বাহ্যিক বল যদি F1 ধরি, এটা হবে কে এক্স। তাহলে এর বিরুদ্ধে কৃতকার্য ধরে নাও, মোট সংকোচন ধরে নাও এক্স বা এল, ধরবো না, ধরে নাও এক্সই ধরছি সংকোচন। তাহলে এক্ষেত্রে কৃতকার্য আমরা কি করব, এটা তার সংকোচন বা প্রসারণ, যেটা এইটা হচ্ছে তোমার সংকোচন বা প্রসারণ, যেটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে সরণ, এইটা হচ্ছে প্রযুক্ত বল। এবার দেখো তো বল আর সরণ একই দিকে না সরণ আলাদা দিকে, এইদিকে স্প্রিং,
আমি যদি এই দিকে প্রযুক্ত বল এফ দিই, তাহলে এই দিকেই প্রসারণ হবে এক্স, এটা F1, এইদিকে আটকানো আছে। আবার যদি স্প্রিংটাকে এইদিকে আমি ঠেলে দিই F1 বল দিয়ে, তাহলে এর কম্প্রেশন এইদিকেই হবে। তাহলে বাহ্যিক বলের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে যেদিকে বাহ্যিক বল ক্রিয়াশীল সেদিকেই সংকোচন প্রসারণ হয়। এবার বলো তো দেখি, এই যে বলটা, এই বলটা তো কনস্ট্যান্ট নয়, এটা তো এক্স এর সাথে ফাংশন। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কি করে ক্যালকুলেট করব? কৃতকার্য ক্যালকুলেট করা আমরা দুটো প্রসেস জেনেছিলাম। কি কি প্রসেস? একটা হচ্ছে সিম্পলি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা, আর একটা লিখেছিলাম ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএস কস থিটা। কোনটা কখন করেছিলাম বলো তো দেখি, সুমিয়া বলো। নাম্বার ওয়ানটা কখন করেছিলাম, নাম্বার টুটা কখন করি? সেটা কখন করব? কে আমাকে বলবে যে 1 নাম্বার ইউজ করতে হবে না 2 নাম্বার ইউজ করতে হবে? প্রিয়ন্তন, যদি যদি য- তুমি এটাই বলতে চাইছিলিস তো? যদি বল কনস্ট্যান্ট হয়, খুব একদম মাইনিউটলি, একদম ঠিক বলেছো, যদি এফ কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়, তখন পাতি এই ফর্মুলা। আর যদি এফ ধ্রুবক না হয়, সরণের সাথে ডিপেন্ড করে, তখন হবে ইন্টিগ্রেশন। এখানে দেখতে পাচ্ছি এফ কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা এক্স এর ফাংশন। তাহলে ইন্টিগ্রেশন ছাড়া আমার আর কোনো গতি নেই। তাহলে এক্ষেত্রে আমরা 2 নাম্বার এই যে ফর্মুলা, সেটাকে ইউজ করব। তাহলে ডাব্লিউ কি পাবো? ডাব্লিউ পাবো F1 ইন্টু ডিএক্স। কত লিমিট? 0 থেকে ধরে নাও এক্স। তাহলে এখানে যদি বসাই, প্রথমে ধরো অসংকুচিত অবস্থায় আছে বা অপ্রসারিত অবস্থায় আছে, এটা ইনিশিয়াল। ফাইনালে ধরে নাও সংকোচন প্রসারণ হলো এক্স। তাহলে এখানে আমি বসাচ্ছি F1 এর জায়গায় বসাচ্ছি কে এক্স ডিএক্স 0 টু এক্স। তাহলে কৃতকার্যের ফর্মুলা কি হবে? তাহলে ডাব্লিউ সমান বাহ্যিক বলের দরুন কৃতকার্য কে বাইরে বেরিয়ে এলো, এক্স ডিএক্স 0 টু এক্স। তাহলে এখানে হবে কে ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? হাফ এক্স স্কোয়ার। এটা তোমরা জানো, আবার আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার এম ডিএক্স এর ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, যদি এম নট ইকুয়াল টু -1 হয়। এম ইকুয়াল টু -1 হয়ে গেলে বিপদ, তখন লগ এক্স হবে। তাহলে এখানে আমার লিমিট বসাতে হবে। লিমিট কত? 0 টু এক্স। তাহলে আগে এক্স বসবে, মাইনাস করে তারপর 0 বসবে। তাহলে এখানে হবে হাফ কে এক্স স্কোয়ার। এইটাই হচ্ছে বাহ্যিক বলের বিরুদ্ধে কৃতকার্য। এটাই হচ্ছে বাহ্যিক বলের কৃতকার্য, বাহ্যিক বলের দরুন কৃতকার্য, বাহ্যিক বলের দরুন স্প্রিং এ কৃতকার্য, স্প্রিং এ কৃতকার্য। তাহলে এই কৃতকার্যটা কি হবে? স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে স্প্রিং এর স্থিতিশক্তির ফর্মুলা কি হলো? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই কৃতকার্য স্প্রিং এ, স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম, তাহলে স্প্রিং এ স্থিতিশক্তি, স্প্রিং এ স্থিতিশক্তি এটা সমান হবে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, এটা হলো ফর্মুলা। যদি প্রথমে, যদি তোমাকে বলে যে ধরে নাও কোশ্চেন করে যে একটি স্প্রিং কে x1 সংকোচন থেকে x2 সংকোচনে নিয়ে যেতে কতটা স্থিতিশক্তি বৃদ্ধি হবে, নিয়ে গেলে কতটা স্থিতিশক্তি পরিবর্তন হবে। তাহলে আমরা দেখব, প্রথমে ছিল x1 সংকোচন, তার মানে তখন শক্তি ছিল, স্থিতিশক্তি ছিল ইউআই। যদি বলি ইউ আকারে, ইউ বলা হয় স্থিতিশক্তিটাকে, ইউ ইনিশিয়াল হচ্ছে হাফ কে এক্স ওয়ান স্কোয়ার। পরে সেটা হয়ে গেল এক্স টু। তাহলে এখানে ইউ
ফাইনাল যদি বলি সেটা হবে হাফ কে এক্স টু স্কোয়ার। তাহলে যে কোনো ধরনের পরিবর্তন মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ডেল্টা ইউ সমান হবে ইউ এফ মাইনাস ইউ আই সমান হবে হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। তোমাদের নেক্সট একটা হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাস শেষ। হোমওয়ার্ক হচ্ছে যে ধরে নাও একটা স্প্রিং আছে, এরকম একটা এম ভরের বস্তু ভি বেগে এইদিকে আসছে, নিয়ে স্প্রিং এ ধাক্কা মারলো। এটা এটা নর্মাল একটা স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। এম ভরের একটি বস্তু এসে স্প্রিং কে বদাম করে ধাক্কা মারলো। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন এখানে স্প্রিং এর সংকোচন কত হবে? এখানে হিন্ট কি, হিন্ট দিয়ে দিচ্ছি। যখন বস্তুটা আসছে এম ভরের বস্তুটা ভি বেগে, তখন তার মধ্যে আছে গতিশক্তি। স্প্রিং এর তখন স্প্রিং এর ইনিশিয়ালি যদি আমরা বলি ইনিশিয়ালি, তখন হচ্ছে গতিশক্তি। আর স্প্রিং এর তখন কোনো স্থিতিশক্তি নেই, এ তখন ন্যাচারাল আছে, ন্যাচারাল। তাহলে স্প্রিং এর তখন হবে স্থিতিশক্তি কত? স্প্রিং এর স্থিতিশক্তি হবে হাফ কে ইন্টু শূন্য স্কোয়ার, মানে হচ্ছে শূন্য। এবার ফাইনালি যখন পুরো সংকোচন হয়ে যাবে, পুরো স্কুইজ হয়ে যাবে, যখন পুরো স্কুইজ হয়ে এখানে ভরটা আটকে থাকবে এম ভরটা, তখন এম এর বেগ হয়ে যাবে শূন্য। তার মানে গতিশক্তি কাইনেটিক এনার্জি হয়ে যাবে শূন্য। আর স্প্রিং তখন পুরো সংকুচিত হবে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার হবে। তাহলে এখানকার গতিশক্তি যেটা ছিল সেটা স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হলো। এটা ক্যালকুলেট করবে, তাহলে কত হয় দেখবে। নেক্সট হোমওয়ার্ক এরকম দিলাম, এরকম একটা ভূমিতে ধরে নাও এরকম করে একটা স্প্রিং ন্যাচারালি এরকম বসা ছিল। এবার কি হলো, এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তু ধরে নাও এই সাইড থেকে তাকে ছেড়ে দেওয়া হলো। এম ভরের একটা বস্তু, এখানে তো স্প্রিং এর উপর একটা এরকম প্যান দেওয়া আছে, প্যানটা ভরহীন, এই প্যানের ভর নেই, এটা পাত্র দেওয়া আছে প্যান। এবার এটা এখানে পড়ে চিপকে গেল। এক্ষেত্রে এম ভরটি প্যানের উপর পড়ে, ভরহীন প্যানের উপর পড়ে চিপকে গেল। তাহলে এক্ষেত্রে স্প্রিং এর সংকোচন কত? এক্ষেত্রে স্প্রিং এর ম্যাক্সিমাম সংকোচন কত? এই ধরনের প্রশ্নতে স্প্রিং এর স্থিতিশক্তি, স্প্রিং এর গতিশক্তি, এইগুলো ফান্ডা দিয়ে কিন্তু কাজে লাগে। এটা তোমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি ভাববে, ইন্ডিপেন্ডেন্টলি এটা করার চেষ্টা করবে। এখানে আমি কোনো হিন্ট দেবো না। এই সমস্ত প্রবলেম গুলো করে ফেললে যে প্রবলেম গুলো পরীক্ষায় আসবে সেগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আর নেক্সট আমরা পড়বো শক্তি সংরক্ষণ সূত্র। এটা তোমরা আমরা হাজার হাজার বার বলছি কিন্তু কোনোদিন পড়া হচ্ছে না, বাট এটা খুব ইজি সূত্র। শক্তি সংরক্ষণ সূত্র বিশাল ডিটেলসে যাওয়ারও কিছু নেই, এটা তোমরা অলরেডি জানো, আমরাও জানি। সেটা হচ্ছে যে সংরক্ষী বল যদি হয়, সংরক্ষী বল যেগুলোর আমরা আলোচনা করেছি তারা কারা? তারা হচ্ছে অভিকর্ষ বল, এটা হচ্ছে স্প্রিং বল, এই ধরনের বল যেগুলো আছে, তড়িৎ বল, এই সমস্ত বলগুলো হচ্ছে সংরক্ষী বল। তো এদের প্রভাবে যে সংস্থা যেটা থাকবে, যার দিকে আমরা তাকাচ্ছি সংস্থা, তার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। কারণ পোটেনশিয়াল এনার্জি কথাটা তো কেবলমাত্র সংরক্ষী বলের জন্যই হয়, অন্য কারোর জন্য হয় না। এই দুটোর মানের যে যোগফল, সেটাকে আমরা বলি টোটাল মেকানিক্যাল এনার্জি। টোটাল মেকানিক্যাল এনার্জি, এই দুটো যোগফলকে আমরা বলি টোটাল মেকানিক্যাল এনার্জি। শর্টকাটে আমরা বলি টিএমই। সেটা কি? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এই টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় অলওয়েজ ধ্রুবক থাকে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকে।
এটা সম্বন্ধে আমরা একটু হালকা নেক্সট ডে কালকে কালকে আমাদের ডিসকাশন হবে। ওকে, আমি তাহলে গুড নাইট বলে দিই। তোমরা তাহলে পড়ো এই